ঝাড়খণ্ড থেকে বিহার থেকে যেরকম বিহারে ভোট দিতে গিয়েছিল না রেলে করে, সেই রকম বাংলায় যাতে ঝাড়খণ্ড থেকে ভোট দিতে আসে, উড়িষ্যা থেকে ভোট দিতে আসে, বিহার থেকে ভোট দিতে আসে। সেম জিনিস হয়েছিল মহারাষ্ট্রে, ধরতে পারেনি কেউ। হরিয়ানা ধরতে পারেনি কেউ, বিহারে ধরতে পারেনি কেউ। আছে যেখানে বিবাহিত মহিলাদের টাইটেল চেঞ্জ হয়েছে বিয়ের পর, বা তাদের বাড়ির ঠিকানা বদল হয়েছে, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছে, এইসব ক্ষেত্রে এটা মিসম্যাচ হয়েছে অফ ম্যাপিং, জেনুইন ভোটারদের নাম বাদ দিয়েছে। আগে 54 লক্ষ ভোটারের নাম আগেই ডিলিট করে দিয়েছে। ব্ল্যাক গেম আর ব্ল্যাক ম্যাজিক করে টোটাল মানুষদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবে। এসআইআরে গরম রাজনীতি। মঙ্গলবার একযোগে নির্বাচন কমিশন এবং বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বস্তা ভর্তি ফর্ম নিয়ে নাম বাদের চক্রান্ত করছে বিজেপি। একটা গাড়িতে করে কত কাগজ নিয়ে গেছে এখানে, এটা আমরা হাতে নাতে ধরেছি। ছবিটা দেখুন, একটা গাড়ির ভেতরে 9-10 হাজার ফর্ম নিয়ে গেছে, সব ডিলিট করার জন্য জেনুইন ভোটারদের নাম। সব বিজেপির এজেন্সি করছে, এবং বিজেপির নেতারা তো মালদায় নিজেরা গেছিল। ফাইলের পর ফাইল, বস্তায় বস্তায় কাগজ। এগুলো মানুষের অধিকার চুরি নয়, শকুনির পাশা খেলা করে বাংলাকে জয় করা যাবে না। এদিন রাজ্যের একাধিক প্রান্তে এসআইআরে নাম বাদের 7 নম্বর ফর্ম ঘিরে তুমুল গন্ডগোল বাধে। এসআইআরে নাম বাদ দিতে বা কারো নামে আপত্তি জানাতে ফর্ম 7 জমা করতে হয়। এদিন বাঁকুড়ার তালডাংরায় বিজেপির গাড়ি থেকে তৃণমূল কয়েকশো ফর্ম 7 উদ্ধার করে বলে দাবি। উত্তর 24 পরগনার ভাটপাড়ায় 7 নম্বর ফর্মের ফাইল নিয়ে এই আরোর কাছে বিজেপি নেতারা। মালদার হবিবপুরে নাম বাদ দেওয়ার 5000 ফর্ম নিয়ে প্রশাসনিক ভবনে ধর্নায় বিজেপির জেলা পরিষদ সদস্যরা। একটা গাড়িতে করে কত কাগজ নিয়ে গেছে এখানে, এটা আমরা হাতে নাতে ধরেছি। ছবিটা দেখুন, একটা গাড়ির ভেতরে 9-10 হাজার ফর্ম নিয়ে গেছে, সব ডিলিট করার জন্য জেনুইন ভোটারদের নাম। সব বিজেপির এজেন্সি করছে, এবং বিজেপির নেতারা তো মালদায় নিজেরা গেছিল। ফাইলের পর ফাইল, বস্তায় বস্তায় কাগজ। এগুলো মানুষের অধিকার চুরি নয়, শকুনির পাশা খেলা করে বাংলাকে জয় করা যাবে না। এবার লজিক্যাল ডিসক্রিপেন্সি, এটা কিন্তু কোনো এসআইআর এ ছিল না, কোনো আইনে নেই। তারা লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নামে আরো 1,33 লক্ষ থেকে 36 লক্ষ নামের তালিকা করেছেন, যে তালিকা আমাদের কারো কাছে নেই, কোনো পার্টিকে দেয়নি, নিজেরা বিজেপি পার্টি অফিসে ধরে রেখে দিয়েছে। সবাইকে বলবো, যেখানে যেখানে আনঅথরাইজড পেপার পাবে এবং বাল্ক পেপার পাবে, সেখানে তারা এফআইআর করবে। যখন হিয়ারিং করছে তখন কিন্তু বিএলএ ঢুকতে দিচ্ছে না। বিএলএ 2 ঢোকার কথা ছিল, কিন্তু যেহেতু বিজেপির বিএলএ 2 নেই, সেই জন্য বিএলএ 2s আর নট অ্যালাউড, এবং দ্যাট মিনস এআই কে দিয়ে ডিলিটটা করানো হয়েছে বিজেপি পার্টি থেকে। এসআইআর এর পদ্ধতিগত ত্রুটি এবং সাধারণের হয়রানির অভিযোগে ইতিমধ্যেই নির্বাচন কমিশনে 5টি চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। শেষ চিঠিটি দেন সোমবার। এর পরের দিনই ফের এসআইআর ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চড়া সুর। আগে 54 লক্ষ ভোটারের নাম আগেই ডিলিট করে দিয়েছে। ব্ল্যাক গেম আর ব্ল্যাক ম্যাজিক করে টোটাল মানুষদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবে। নিউজ 18 বাংলা। কোচবিহারে জীবিত মৃত তরজা। কমিশনে মৃত 10 জন তৃণমূলের মঞ্চে জীবিত। মৌলিক অধিকারের আঘাতের অভিযোগে নির্বাচন কমিশনকে আক্রমণ অভিষেকের। দেখতে পাচ্ছেন সবাইকে, কি পিছনে যারা আছে দেখতে পাচ্ছেন? হাত তুলে বলুন দেখতে পাচ্ছেন? সবাইকে দেখতে পাচ্ছেন না আমাকে একা দেখছেন? আমার সাথে 10 জন রয়েছে, সবাই কুচবিহার জেলার মানুষ। এই মাটিতে জন্মেছে, এই মাটিকে পদে পদে সমৃদ্ধ করেছে। এই 10 জনকে বিজেপির দালাল ইলেকশন কমিশন আর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মৃত বলে ঘোষণা করেছে। এদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে, বলেছে এদের কোনো অস্তিত্ব নেই, এরা মৃত। আমার পাশে যারা আছে তাদেরকে কি মৃত মনে হচ্ছে? কি কুচবিহারের ভাইয়েরা জবাব দেবেন না? যারা এই মাটিকে বঞ্চিত করেছে, অপমানিত করেছে, তাদেরকে জবাব দেবেন না?
আমার হাত ধরে যে মাসিমা দাঁড়িয়ে আছে, কত কষ্ট, তাও আমাদের সবাই এসছে। মানুষকে কোনোদিন সম্মানিত করতে পারেনি, তার মৌলিক অধিকার সে যাতে প্রয়োগ না করতে পারে, তার ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এসআইআর এর নামে তামাশা, ফের শ্রমিকের নিশানায় কমিশন। 6 ও 7 নম্বর ফর্ম নিয়ে কমিশনের ভূমিকায় ক্ষোভ। জ্ঞানেশ কুমারকে এসআইআর সরজমিনে রাজ্যে আসার দাবি বিজেপির রাজ্য সভাপতির। আমাদের কর্মীরা বিএলএ এর কাজ করছে, তারা বুথে কাজ করছে, তারা তাদের অবজেকশন কে রেজিস্টার কেন করতে পারবে না? কেন ফর্ম 7 অ্যাকসেপ্ট হবে না? কেন ফর্ম 6 এর ক্ষেত্রে বলা হবে অনলাইনে আপলোড করো? কোন আইনে বলা আছে একজন বিএলএ প্রতিদিন 30টা করে অবজেকশন নিতে ন্যূনতম বাধ্য? তিনি ন্যূনতম 30, এটা আইন, এটা চলতে পারে না। যদি বিএলওরা এই কথা বলেন তো স্বাভাবিকভাবেই আমরা এখানে ইসিআর কাছে আমাদের কমপ্লেন জানাবো। এটা এসআইআর প্রক্রিয়া চলছে না, তামাশা চলছে। নির্বাচন কমিশন কি করছে? আমরা তো বলছি জ্ঞানেশ কুমারকে কলকাতায় আসতে, তিনি এসে দেখুন এখানে কি চলেছে এসআইআর এর নাম। রাজ্যে নিপা ভাইরাসে সংক্রমিত 2 নার্স, একজন পূর্ব বর্ধমান আর আরেকজন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। দুজনে কাজ করেন বারাসতের বেসরকারি হাসপাতালে, আর ওই হাসপাতালেই ভর্তি। এই 2 নার্সের সংস্পর্শে যারা যারা এসেছিলেন তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বারাসতের বেসরকারি হাসপাতালে 2 নার্স নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি ওই হাসপাতালে। প্রথমে কল্যাণী এইমস, পরে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে দুজনের সোয়াবের নমুনা পাঠানো হয়। 2 জায়গার রিপোর্টেই নিপা ভাইরাসের রিপোর্ট পজিটিভ। নিপায় আক্রান্ত 2 নার্সের একজন পুরুষ, তিনি পূর্ব মেদিনীপুরের বাসিন্দা, আরেকজন তরুণী, তিনি পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা। সম্প্রতি বাড়িতে গিয়েছিলেন, অসুস্থ হয় প্রথমে সেখানেই ডাক্তার দেখান, চিকিৎসায় কাজ হয়নি বলে দাবি পরিবারের। তরুণী একদিন জ্ঞান হারানোই তাকে কাটোয়া হাসপাতালে নিয়ে যায় পরিবার, পরে বর্ধমান মেডিকেলে, সেখান থেকে বারাসতের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ঠান্ডা জ্বর বলে বাড়ি এসেছে এইটাই জানি, তারপরে যে এত হয়েছে সেটা তার আমরা রাতে মায়ের কাছে শুয়েছিল, সেটা তার আমরা বলতে পারবো না। আজকে যখন ডিক্লার হয়েছে যে এই রোগটা হয়েছে তখন জেনেছি। এসেছিল কবে এখানে? এসেছিল 2 তারিখে। নিপায় সংক্রমিত নার্স সম্প্রতি যে যে জায়গায় গিয়েছেন সেইগুলিকে হাই রিস্ক জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। হাই রিস্ক জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে বারাসতের হাসপাতাল ও কাটোয়ার বাড়িকেও। আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছেন তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বারাসত থেকে জিয়াউল আলম ও পূর্ব বর্ধমান থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা। নিপা ভাইরাসে সতর্ক রয়েছে রাজ্য। পরিস্থিতির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মধ্যে কথা হয়েছে, আর পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য মিলে তৈরি হয়েছে বিশেষ দল। ডাক্তাররা বলছেন আতঙ্কিত নয়, সতর্ক থাকতে হবে। রাজ্যে নিপা ভাইরাসের সংক্রমণ, চিকিৎসকরা বলছেন এতে ভয় পাওয়ার কিছু নেই, তবে সতর্ক থাকতে হবে। নিপা ভাইরাসের বাহক ফল খেকো বাদুড়, শুয়োর, কাঠবিড়ালি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এদের খাওয়া ফল বা সবজি কেউ খেলে তিনি সংক্রামিত হতে পারেন। দেহরসের মাধ্যমে নিপা ভাইরাস ছড়ায়, ড্রপলেটের মাধ্যমে নয়, তাই মাস্ক সংক্রমণ আটকাতে পারবে না। খাবার বা পানীয় ভাগ করে খেলে সংক্রমণ ছড়াতে পারে। এই ধরনের যদি কোনো পেশেন্টকে দেখা যায় তো আইসোলেশন, মানে তার থেকে ডিস্টেন্স মেনটেন করতে হবে, আর হচ্ছে হাত ধোয়ার যে হাইজিনগুলো মেনটেন করা, এইগুলো আপাতত করলে হয়। ভয় পাওয়ার নেই ঠিকই, কিন্তু সতর্কও থাকতে হবে। জ্বরের সাথে সাথে যদি দেখা যায় তার বিহেভিয়ারের কোনো চেঞ্জ হচ্ছে, তাহলে কিন্তু নিপা হওয়ার একটা সম্ভাবনা থাকে। নিপা ভাইরাসে কেউ আক্রান্ত হলে তার জ্বর, মাথা ব্যথা, পেশিতে ব্যথা, মাথা ঘোরা, ডায়রিয়া, বমি বা বমি ভাব, শ্বাসকষ্ট, খিঁচুনি হতে পারে, এমনকি আচরণও পাল্টে যেতে পারে। এরকম কোনো উপসর্গ থাকলেই যেতে হবে ডাক্তারের কাছে, দেরি করা চলবে না। তারপর ডাক্তারের পরামর্শ মতো টেস্ট, যেমন গলার সোয়াব টেস্ট, রক্ত বা প্রস্রাবের আরটিপিসিআর টেস্ট। এখনো পর্যন্ত নিপার কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি। আমাদের ক্ষেত্রে সব থেকে পিছিয়ে থাকতে হয় কি, যে ডায়াগনোসিসটা অনেকটা ডিলে হয়। ওই অ্যাট দ্য সেম টাইম দেখা যাচ্ছে অনেক মানুষের স্প্রেড করে যেতে পারে, যার জন্য এটা একটা মেজর ড্রব্যাক। এই জন্য টেস্টিং ফ্যাসিলিটিস যত বাড়ানো যাবে, তো সেক্ষেত্রে ডায়াগনোসিসটাও খুব ইজিলি হবে। কারণ এটা কিন্তু কোভিডের থেকে পোটেনশিয়াল কিন্তু বেশি, এবং মর্টালিটি রেট কিন্তু খুব বেশি। এই জন্য কিন্তু সতর্ক হওয়াটা অত্যন্ত জরুরি।
নিপা ভাইরাস খাদ্যনালী দিয়ে ঢুকে অন্ত্র, শ্বাসনালী, মস্তিষ্ক এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে আক্রমণ করে। আক্রান্ত হওয়ার 24 থেকে 48 ঘন্টার মধ্যে অবস্থার অবনতি হতে পারে। সুস্থ হওয়ার পরও দীর্ঘমেয়াদী প্রভাব যেমন শ্বাসকষ্ট বা খিঁচুনি হতে পারে। এই রোগে মৃত্যুর হার 40 থেকে 75%। নিপার দিকে নজর রাখছেন মুখ্যমন্ত্রী। এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। কেন্দ্র রাজ্য মিলে তৈরি করা হয়েছে জয়েন্ট আউটব্রেক রেসপন্স টিম। পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনায় বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। এই 3 জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছে জয়েন্ট আউটব্রেক রেসপন্স টিম। मुख्यमंत्री ममता बनर्जी की से बातचीत की है, इस डिजीज को कंट्रोल करने के लिए जमीनी स्तर पर कार्य कर रही है। ডাক্তাররা বারবার বলছেন আতঙ্কিত হবেন না, তবে সতর্ক থাকতে হবে। নিউজ 18 বাংলা। আর এক ফোনে বাংলায় এবার আমরা নজর রাখবো গঙ্গাসাগরে মকর সংক্রান্তির পূর্ণ স্নানের খবরের দিকে। গঙ্গাসাগরে মকর সংক্রান্তির পূর্ণ স্নান, জাঁকিয়ে শীতের মধ্যেই সাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থী। ভোর থেকে শুরু হয়েছে পূর্ণ স্নান। সাধু সন্তদের ভিড়ে সরগরম হয়ে রয়েছে সাগর। কপিল মুনির আশ্রমেও পুজো আর মেলা ঘিরে কড়া নিরাপত্তা। গঙ্গাসাগরে মকর সংক্রান্তির পূর্ণ স্নান, জাঁকিয়ে শীতের মধ্যে সাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থী। দুপুর 1:19 থেকে শুরু করে কাল 1:19 পর্যন্ত পূর্ণ স্নান হবে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে কি ছবি সেখানকার আরও জানবো, বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন অর্পণ। সরাসরি চলে যাবো অর্পণের কাছে। অর্পণ, গঙ্গাসাগরে মকর সংক্রান্তির পূর্ণ স্নান, জাঁকিয়ে শীতের মধ্যে এই মুহূর্তে ভিড় কেমন রয়েছে, কি ছবি সেখানকার? একদমই, তোমাকে ভিড়ের ছবিটা দেখাবো। আমার ক্যামেরা পার্সন মনোজদাকে বলবো যে ছবিটা দেখানোর জন্য বিভিন্ন যে ড্রপ গেটগুলো করা হয়েছে সেই ড্রপ গেটটা আগে দেখাবো। যে ছোট ছোট ড্রপ গেট ব্যবহার করতে হচ্ছে প্রশাসনকে, কারণ একটাই, এত মানুষ এই সময় পূর্ণ স্নান সারছেন যে তাদেরকে ঠিক মতো এবং কোনো দুর্ঘটনা ছাড়াই তাদেরকে পৌঁছাতে হবে। এবং কপিল মুনির আশ্রমের দিকে যদি ছবি আমরা দেখাতে চাই, তাহলে কপিল মুনির আশ্রমের দিকে ছবি তুমি দেখতে পাবে যে শুধু ভক্তদের ভিড়, যারা পুণ্যার্থী এসছে তাদের ভিড়, এবং প্রশাসনের তরফ থেকে ড্রপ গেট আটকে তাদেরকে পাঠানো হচ্ছে। সেখানে তারা কপিল মুনির দর্শন করছেন, পূজা দিচ্ছেন এবং বেরিয়ে যাচ্ছেন। ভোর থেকে যে ছবিটা দেখা গিয়েছে, এক টুকরো ভারতবর্ষ এই সাগরদ্বীপে উপস্থিত হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন তারা এসছেন। তারা এসে তাদের যে রীতি আছে সেই মেনে তারা সাগরে ডুব দিয়েছেন। ডুব দেওয়ার পর সাগর আরতি করেছেন এবং সাগরের পূজা সেরেছেন। তারপরে কপিল মুনির আশ্রমে তারা পুজো দিতে যাচ্ছেন। এবং এই সাগর দ্বীপের যতগুলি রাস্তা রয়েছে সব রাস্তার কিন্তু একই ছবি। সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে অ্যাম্বুলেন্স যাওয়ার মতো রাস্তা কিন্তু পাওয়া যাচ্ছে না, এবং যতগুলি ড্রপ গেট রয়েছে সব ড্রপ গেটগুলি সেগুলি কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। ধীরে ধীরে তাদেরকে ছাড়া হচ্ছে এবং তারা সুষ্ঠুভাবে যাওয়ার জন্য প্রশাসনের সাহায্য ঘটনা না ঘটে সেই কারণেই ধীরে ধীরে পুণ্যার্থীদের ছাড়া হচ্ছে, সেই ছবি আমরা দেখছিলাম। অনেকে ধন্যবাদ অর্পণ। গঙ্গাসাগরের ছবি আপনাদের দেখাচ্ছিলাম, পূর্ণাত্রের ঢল। আর এর পাশাপাশি যারা গঙ্গাসাগর যেতে পারেননি তারা কিন্তু মিনি গঙ্গাসাগর অর্থাৎ বাবুঘাটে তারা হাজির হয়ে গেছেন। মকর সংক্রান্তির পূর্ণ স্নান চলছে বাবুঘাটে গঙ্গা স্নান। ভোর থেকেই বহু মানুষের ভিড়। বিশ্বজিৎ রয়েছে আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, কিছুক্ষণ আগে তোমার সঙ্গে কথা হচ্ছিল, তুমি বলছিলে যে অনেকগুলো যোগ আছে, মাহেন্দ্র যোগ আছে এবং অমৃত যোগ রয়েছে। তো এক্ষেত্রে এই মুহূর্তে মকর সংক্রান্তির পূর্ণ স্থানে বাবুঘাটে কতটা ভিড় রয়েছে? মকর সংক্রান্তির পূর্ণ স্নান বাবুঘাটে গঙ্গা স্নান। ভোর থেকেই বহু মানুষের ভিড় রয়েছে। এই মুহূর্তে বাবুঘাটে কতটা ভিড় রয়েছে সেই আপডেট নেব। বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছে। বিশ্বজিৎ, গঙ্গাসাগরে যারা যেতে পারেননি, বাবুঘাটে মিনি গঙ্গাসাগর এই মুহূর্তে তৈরি হয়ে রয়েছে, ভিড় কতটা রয়েছে, পূর্ণ স্নান কেমন চলছে সেখানে?
একদমই অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন সেই ছবিটাই একবার দেখাবো যে বাবুঘাট অর্থাৎ যেটা বাজে কদমতলা ঘাট বলা হয়, সেখানে একদিকে যেমন পুলিশি নিরাপত্তা রয়েছে যাতে বেশি জলে কেউ না যেতে পারেন, এই মুহূর্তে ভাটা চলছে, তাই কিছুটা দূরে যেতে হচ্ছে পুণ্যার্থীদের। তারা স্নান করছেন, ভিন্ন রাজ্য থেকে অনেকে এসছেন, ভিন্ন রাজ্য থেকে বা কলকাতা সহ যেখানে শহরতলি জেলা রয়েছে সেখান থেকেও অনেকে আসেন যে গঙ্গা স্নান করতে, এবং গঙ্গা স্নানে আসার যে পুণ্য, আজ সূর্যদেব যে রাশি অর্থাৎ ধনু রাশি ছেড়ে মকর রাশিতে যান, সেই যে সংক্রান্তির যে পুণ্য মুহূর্ত, অর্থাৎ যে সময় ধনুরাশি থেকে মকর রাশিতে যাবেন সেই 3:13 মিনিট, সেই 3:13 মিনিট থেকে 4:58 পর্যন্ত যে সময়, সেটাকেই মহাপুণ্য কাল বলা হয়। এবং সেই সময়ে একটা মহাপুণ্যের যে স্নান, সেই জন্য সকালের দিকেও অনেকে এই মাহেন্দ্র যোগ ছিল সকাল 7টা থেকে কিছুক্ষণের জন্য, এবং বিভিন্ন যোগ রয়েছে আজ সারা দিন ধরে। আজ 14ই জানুয়ারি, আগামীকাল 15ই জানুয়ারি, আজ পৌষ সংক্রান্তি, আগামীকাল মাঘ মাসের প্রথম দিন। এই দুটো দিন মিলে যে যোগ রয়েছে, সেই যোগে বিভিন্ন পুণ্যার্থীরা তাদের মনস্কামনা নিয়ে স্নান করবে। ভিন রাজ্য থেকে অনেকে এসছেন। আমরা জানি যে ব্রহ্মার মানসপুত্র কপিল মুনির যে আশ্রম, সেই আশ্রমে সাগর সঙ্গম, সেই সাগরের তীরে যারা স্নান করেন তারা মহাপুণ্য লাভ করেন। তবে সেই সাগরের গঙ্গা নদী একেবারেই পুণ্য লাভের জন্যই মানুষজন হাজির হয়ে গিয়েছেন। বেশ অনেকে ধন্যবাদ বিশ্বজিৎ। আর এর পাশাপাশি শিলাবতী নদীর দিকেও নজর রাখবো। শিলাবতী নদীতে মকর স্নান, ঘাটালে শিলাবতী সদর ঘাটে ভিড়, নদীবারে বসেছে সেখানে গঙ্গা মেলা। সুকান্ত রয়েছে, আরো বিস্তারিত জানাবে। সুকান্ত, শিলাবতী নদীতে মকর স্নান, এই মুহূর্তে ভিড় কতটা সেখানে? একদমই, দেখো জুনেলা, মকর সংক্রান্তির মকর স্নান ঘিরে কিন্তু পুণ্যার্থীদের ভিড়। ঘাটালের শিলাবতী নদীর সদরঘাট, আমরা রয়েছি সেই সদরঘাটে। এখন রয়েছি ঘাটালের ঐতিহ্যবাহী যে ভাষাপোল, সেই ভাষাপোলের পাশেই কিন্তু সদরঘাট। ঠিক দেখতে পাচ্ছ জুনেলা আমার পিছনেই পুণ্যার্থীরা, তারা কিন্তু স্নান করছেন। প্রচুর পুণ্যার্থী বিভিন্ন জায়গা থেকে, ঘাটাল মহকুমা থেকে এসেছে, এবং এখানে একটি ঘাটাল পৌর কর্মচারীদের উদ্যোগে যে গঙ্গা পুজো হয়, সেই পুজো উপলক্ষে কিন্তু মেলাটি বসেছে, এবং দিনভর প্রচুর মানুষ আসবে। বেশ কিছু মানুষ তারা কিন্তু এসেছেন। আমরা একজন পুণ্যার্থীর কাছ থেকে জেনে নেবো। দাদা, কোথা থেকে আসছেন, কি বলবেন এই নিয়ে? আমি ঘাটাল গোবিন্দনগর থেকে আসছি। আর এই যে মেলা, এই মেলা বহু আগে থেকে হয়ে আসছে। বাবা মা, মানে বাবার আগে দাদুদের আমল থেকে মেলা দেখে আসছেন দাদুরা। তো বাবার মুখ থেকে শুনেছি যে এই মেলাই প্রথম এইখানে এত সুন্দরভাবে মকর সংক্রান্তির জাত হতো। হুগলি থেকে অনেক মানুষজন আসতো। একেবারে জমজমাট হয়ে রয়েছে এই মেলা। বেশ অনেকে ধন্যবাদ। আর এর পাশাপাশি পৌষ সংক্রান্তির জমজমাট জয়দেবের কেঁদুলি মেলা তো দেখতেই হয় আমাদের। অজয় নদে পুণ্য স্নান, প্রায় 400 বছরের পুরনো জয়দেব কেঁদুলির মেলা। 300-এরও বেশি এখানে অস্থায়ী আখড়া বসেছে। বাউল ফকিরের এই মেলা। অজয় নদে পুণ্য স্নান সেরে রাধা বিনোদের মন্দিরে পুজো, ভোর থেকেই সেখানে ভক্তদের ঢল। আর জয়দেবের কেঁদুলি মেলা থেকে এবার আমরা একটু প্রয়াগরাজের দিকে নজর রাখছি। সাগর সঙ্গমে পুণ্য স্নান, মকর সংক্রান্তিতে জমজমাট প্রয়াগরাজ, চলছে সেখানে মাঘ মেলা। সাগর সঙ্গমে দেশ বিদেশ থেকে পুণ্যার্থীদের ঢল, আর সাধু সন্ন্যাসীদের ভিড় প্রয়াগরাজে। নিরাপত্তায় নজরদারি।